গুমের মামলায় হেফাজতে থাকা কর্মকর্তাদের জন্য ঢাকা সেনানিবাসের এমইএসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। পিআর নিয়ে আন্দোলন উদ্বেগজনক বললেন মির্জা ফখরুল। শর্ত ছাড়াই নির্বাচনে যাবে এনসিপি, নভেম্বরে গণভোট চায় জামায়াত, জানালো ইসিকে। গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচার বিভাগের নিয়ন্ত্রণে নিয়েছিল হাসিনা সরকার। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, সহায়তাকারী বিচারকদের করা হয় পুরস্কৃত। চাকরি জাতীয়করণ এবং পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে এমপি ও শিক্ষকদের কর্মবিরতি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা। এবং যুদ্ধবিরতির শর্ত মেনে ২০ ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করল হামাস। মুক্তির অপেক্ষায় ১৯০০ ফিলিস্তিনি। তেল আবিবে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। স্বাগত এখন বিকেলে, সঙ্গে আছি আমি শরীফ রওশন। গুমের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে রাখার জন্য ঢাকা সেনানিবাসের এমইএসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন এমইএস ৫৪ নম্বর বিল্ডিংটি সাময়িকভাবে কারাগার হিসেবে ব্যবহার করা হবে। এর আগে গত শনিবার সেনা সদর জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনা সদর। গুমের ২টি মামলায় ২৫ জন সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরে ১ জন, আর বর্তমানে কর্মরত অবস্থায় আছেন ১৫ জন। ক্ষমতাকে স্থায়ী এবং এক দলীয় শাসন কায়েমে শেখ হাসিনা সর্বপ্রথম পিলখানা হত্যাকাণ্ড ঘটায় এবং গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচার বিভাগকে কুক্ষিগত করে বলে মন্তব্য করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে দায় এড়াতে পারে না তৎকালীন প্রশাসন, গণমাধ্যম এবং বিভিন্ন বাহিনীর প্রধানেরা। সোমবার জুলাই আগস্টের গণঅভ্যুত্থান দমনে ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ মামলার শেখ হাসিনার মামলায় বিচারের যুক্তি তর্কের শুনানিতে এইসব কথা বলেন চিফ প্রসিকিউটর। এ সময় জুডিশিয়াল কিলিং, স্কাইপ কেলেঙ্কারি, ৩টি প্রহসনমূলক নির্বাচন সহ শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং ১৪ দলের বিভিন্ন অপকর্ম সহ অপশাসনের কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। একই সাথে জুলাই আন্দোলনকালীন তৎকালীন ফ্যাসিস্ট সরকারের হত্যাযজ্ঞের বিভিন্ন প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। এ সময় গাজীপুরের হৃদয়কে ৫ আগস্ট কিভাবে হত্যা করা হয় সেই প্রামাণ্যচিত্র ট্রাইব্যুনালে পেশ করা হয়। নির্বাচনের আগে পিআর নিয়ে আন্দোলন উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সিদ্ধান্ত আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এ সময় আগামী নির্বাচনে খ্রিস্টান সম্প্রদায়ের সহযোগিতা চান মির্জা ফখরুল। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। দুই কক্ষে পিআর পদ্ধতি নিয়ে একটা জামায়াত ইসলামী। এনসিপি বলছে, নিম্নকক্ষে নয়, উচ্চকক্ষের পিআর তাদের চাওয়া। এদিকে বিএনপি অনড় নিজেদের অবস্থানে। সোমবার গুলশান চেয়ারপারসন কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান ফোরামের সাথে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পিআর নিয়ে চলমান আন্দোলন উদ্বেগজনক। এর সিদ্ধান্ত আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী ১৭ তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে, আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসেবে নিয়ে আসবে জনগণের সামনে। এ সময় আগামী নির্বাচনে খ্রিস্টান সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি নির্বাচিত হলে খ্রিস্টান সম্প্রদায় সহ সংখ্যালঘুদের সমস্যা আগে সমাধান করা হবে। আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে এই বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করেন। কেউ কেউ ৭১-এর পরিচয়কে ভুলিয়ে দিয়ে নতুন চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।
এদিকে নিম্নকক্ষে পিয়ার ছাড়াই আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে এনসিপি। জামালপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি। এই উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামীতে এটা বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে যে নিম্নকক্ষে পিআর হবে কিনা। কিন্তু এই মুহূর্তে আগামী নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান, আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, এই মুহূর্তে নিম্নকক্ষে পিআরের পক্ষে নই। এনসিপি এককভাবেও আগামী নির্বাচনে যেতে পারে, কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়ে নির্বাচনে যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে সেটা হবে একটা ইলেকট্রাল আন্ডারস্ট্যান্ডিং। এনসিপি, জাতীয় নাগরিক পার্টি এনসিপির নামেই নির্বাচন করবে। নভেম্বরেই গণভোট চেয়ে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। ইসির সাথে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিয়ে দলটির নেতারা পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য ইসিকে মানসিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। বলেন, পিআর না থাকলে নির্বাচনে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসেন। পিআর পদ্ধতিতে নির্বাচন, আলাদা দিনে গণভোট এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ নানা ইস্যুতে আলোচনা করতে নির্বাচন কমিশনে জামায়াতের প্রতিনিধি দল। বর্তমান কমিশনের সাথে দলটির এটাই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সোমবার বেলা 12টায় দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল ইসিতে প্রবেশ করে। বৈঠকে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার, অন্য 4 নির্বাচন কমিশনার এবং ইসি সচিব। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে ডাক্তার তাহের সাংবাদিকদের বলেন, নভেম্বর মাসেই আলাদা করে গণভোটের আয়োজন করতে কমিশনের কাছে যুক্তি তুলে ধরেছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, একই দিনে নির্বাচন এবং গণভোট হলে সংস্কার নগণ্য ইস্যুতে পরিণত হবে। গণভোট জুলাই চার্টার কে সাংবিধানিকভাবে ভিত্তি দেওয়ার জন্য তো একসাথে হওয়ার ব্যাপারে কোনো দলের মত আছে। আমরা বলেছি না, এটা আলাদা হইতে হবে, কারণ দুইটা বিষয়। একটা হচ্ছে আমাদের কতগুলো রিফর্মস আছে, এটা ইলেকশন যখন হোক, ইলেকশন যেভাবে হোক, তার বাইরে এটা জাতির জন্য একটা স্থায়ী একটা রিফর্মসের বিষয়। তো যেহেতু এটা একটা আলাদা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আলাদা গণভোটের মাধ্যমেই এটার উপরে জনমত গ্রহণ করা এটা উচিত। এ সময় পিআরের পক্ষে ব্যাখ্যা তুলে ধরে জামাতের এই শীর্ষ নেতা আরো বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দিনের ভোট রাতে হবে না। আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করে নাই। পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা কমে যাবে। তিনি জানান, প্রবাসী ভোটাধিকার নিশ্চিতে ইসির কার্যক্রম নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রবাসীদের ভোটের বিষয়টি এখানে গুরুত্ব পেয়েছে। বেলায়েত হোসেন, এখন, ঢাকা। আসন্ন নির্বাচনে এক পরিবার থেকে 2 আসনে বিএনপির মনোনয়ন চান অন্তত ডজন খানেক পরিবার, যেখানে দলের স্থায়ী কমিটির সদস্যদের বেশিরভাগই চান জোড়া প্রতিনিধিত্ব। নতুন প্রজন্মের প্রার্থীরা বলছেন, পরিবারের প্রভাবমুক্ত থেকে যোগ্যতা প্রমাণ দিতে চান তারা। আর বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে পরিবার নয়, বিবেচিত হবে নিজস্ব জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা আর দলের প্রতি ত্যাগ। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। যেখানে পরিবার মানে নেতৃত্বের বৈধতা আর রক্তের সম্পর্ক মানেই অধিকার, যেখানে সাধারণের চোখে সব ক্ষেত্রে চাচা মামার প্রভাব একই সাথে অবধারিত বিষয় এবং সামাজিক সমস্যাও বটে। যদিও রাষ্ট্রবিজ্ঞানীরা পরিবারতন্ত্রকে শুধু একটি সমস্যা নয়, বরং ঐতিহাসিক বাস্তবতা হিসেবেও দেখছেন। আমাদের সামনে আসন্ন নির্বাচনে এমন বাস্তবতা, গণমাধ্যমের শিরোনাম, এক পরিবার থেকে 2 আসনে বিএনপির মনোনয়ন চান যারা। এখন টিভির খোঁজ, অন্তত ডজন খানেক পরিবারের জোড়া প্রতিনিধিত্ব চান ত্রয়োদশ সংসদে। একই পরিবারের বিএনপির 2 নির্বাহী কমিটির সদস্য মীর শরাফত আলী সপু ও মীর নেওয়াজ আলী মুন্সিগঞ্জ ও ঢাকার 2টি আলাদা আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমাদের প্রশ্ন, এটি সংকট নাকি সম্ভাবনা বাড়াবে? 2 ভাই যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়, আপনি তাকে ফেল করাবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তাহলে কি আপনি ডিসকাস করাবেন যে এক ভাই আওয়ামী লীগ, এক ভাই জাতীয় পার্টি, এক ভাই বিএনপি? এটা ভালো হবে না, ওইটা ভালো হবে? আমি যদি আপনার সেই মেধা তালিকা উত্তীর্ণ হই, আপনি তো কোনো অবস্থাতে আমাকে বাদ দেওয়া সমীচীন হবে না, যদি পাবলিক চায়। আমাদের 2 ভাই আমরা যার যার যোগ্যতায় শেষে, যার যার শ্রম দিয়েই আমরা কোনো আজকে এই পর্যায়ে আসছি। তো সেই জন্য দল যেটা ভালো মনে করবে সেটাই করবে, সেটাই আমরা মেনে নিব। কারণ আমার দল বৃহৎ দল, এ দলে অনেক আছে, সবারই ত্যাগ আছে।
জাতীয় রাজনীতিতে প্রভাবশালী বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের বেশিরভাগের পরিবার থেকেও 2 জন করে মনোনয়ন প্রত্যাশী। দলটির স্থায়ী কমিটির 2 সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও আমির খসরু মাহমুদ চৌধুরীর সন্তানরাও মনোনয়ন চান। তবে বাবার পথ ধরে রাজনীতিতে আসলেও নিজেদের স্বতন্ত্রতা ধরে রেখে রাজনীতির মাঠে প্রমাণ দিতে চান তারা। দীর্ঘদিন যাবৎ তৃণমূলের সাথে আমাদের নেতাকর্মীদের সাথে কাজ করে আমার একটা গ্রহণযোগ্যতা এলাকা হয়েছে এবং আমি আমার নিজের যোগ্যতা অনুযায়ী ভবিষ্যতে দলের পক্ষে দেশের পক্ষে কাজ করতে চাই। বাবার পরিচয় কি আমাকে হেল্প করে? অবশ্যই করে, হ্যাঁ, এবং রাজনীতি আসতে আমাকে অবশ্যই সহযোগিতা করেছে, কিন্তু ধরে রাখাটা সবচেয়ে বেশি জরুরি। কনস্টিটিউয়েন্স যারা, তাদের সমস্যাগুলো বোঝা এবং তারা আমাকে একজন ইন্ডিভিজুয়াল, আমার বাবার সন্তান হিসেবে না, আমাকে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে কীভাবে দেখা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে সাথে তাদেরকে মনোনীত করার মধ্য দিয়ে কেউ বঞ্চিত হবে না বলেও মনে করেন তরুণ এই নেতারা। আমার বাবার জনপ্রিয়তা এবং আমার রাজনৈতিক যোগ্যতা এবং নেতাকর্মীদের সাথে সে সম্পর্কের কারণে আমি মনে করি না যে এখানে অন্য কেউ বঞ্চিত হবে বা জনগণ আমাকে সমর্থন করছে বলে আমি মনে করি। কনসিয়াসলি চিন্তা করে রাজনীতি আসি নাই, হ্যাঁ, অনেকটা নিজের অজান্তেই এলাকায় কাজ করতে 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 রাজনীতি জুড়ে যাওয়া। তারপরে ধীরে ধীরে আমি আমার কাজের পরিসরটা বাড়িয়েছি এবং আমার বাবা আমাকে সবসময় বলতেন যে দেখো, রাজনীতি করতে চাও মাঠ থেকে উঠে আসতে হবে, তৃণমূলকে বুঝতে হবে, তো সেটাই করার চেষ্টা করছি। যদিও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলছেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও দলের প্রতি ত্যাগ বিবেচনা করা হবে। তবে পারিবারিকভাবে ঘনিষ্ঠ আত্মীয় হওয়াটাকেও দল অযোগ্যতা হিসেবে দেখছেন না। যারাই মনোনয়ন পাবে তারা শুধু আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, সেটা অযোগ্যতা হবে না। তাদের রাজনৈতিক যোগ্যতা বিবেচনা করা হবে, জনপ্রিয়তা বিবেচনা করা হবে, মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বিবেচনা করা হবে, তার মেধা, প্রজ্ঞা, তার অবদান, এগুলো সবকিছু বিবেচনা করা হবে। শুধুমাত্র পারিবারিকভাবে ঘনিষ্ঠ আত্মীয় সেই কারণে তার রাজনৈতিক অযোগ্যতা হতে পারে না সেটা। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ এবং মির্জা আব্বাস, সালাহুদ্দিন আহমেদ ও ইকবাল হোসেন মাহমুদ টুকুর সহধর্মিণীরাও মনোনয়ন প্রত্যাশী। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন অবস্থান কর্মসূচিতে কি বলছেন 7 কলেজের শিক্ষার্থীরা, আর এর ফলে কি যান চলাচল ব্যাহতে, যাত্রীদের কোনো ভোগান্তি আপনার চোখে পড়েছে কিনা? রওশন, আপনার 2টি প্রশ্নের প্রথম অংশ যদি বলতে চাই যে আসলে শিক্ষার্থীরা কি বলছেন। শিক্ষার্থীরা মূলত এই মুহূর্তে রাজপথে বলার চেয়ে তারা শিক্ষা ভবনে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন এই বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য, তাদের সঙ্গে তারা একটি বৈঠকে বসেছেন। সেখানে আমরা জানতে পেরেছি 15 থেকে 23 জন সদস্য একটি দল, তারা সেই বৈঠকে বসেছেন। সেই বৈঠকের পরে মূলত তারা সেখানে সিদ্ধান্ত আসবে আজকের যে আন্দোলন, আজকের যে সংগ্রাম, তারা এখানে শেষ করবেন নাকি তারা আসলে দাবি দেওয়ার বিষয়ে আশ্বস্ত হয়ে ঘরে ফিরবেন। এবং এখানে মূলত আজকে সকাল 10টার পরেই এই শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার কারণে এই শিক্ষা ভবন মোড়ের আংশিক যান চলাচল সেটি ব্যাহত হয়। এখনও আপনি যদি জানতে চাইলেন যে সচিবালয় অভিমুখে যেই সড়কটি, সেটি দিয়ে যে গুলিস্তান যাওয়ার পথ, সেই পথে এই মুহূর্তে যান চলাচল যেমন বন্ধ আছে এবং পুলিশের কড়া প্রহরা আছে, কাজেই এখানে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং একই সঙ্গে শিক্ষার্থীরাও সড়কে অবস্থান নিয়েছেন। তবে যেহেতু শিক্ষার্থীরা বলছেন তাদের এই আন্দোলন কিন্তু দীর্ঘদিনের, 3 বছর ধরেই তারা আন্দোলন করছেন দফায় দফায়, এবং শেষ দফায় তারা এখন অবস্থান করছেন। কেননা এই মুহূর্তে গত 26 মার্চ সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয় গঠনের যে নীতিগত সিদ্ধান্ত, সেটি ইউজিসির পক্ষ থেকে পাশ হয়েছে। অর্থাৎ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ইংরেজিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেটি আসলে নীতিগতভাবে অনুমোদন হয়েছে, কিন্তু সেটি অধ্যাদেশ আকারে জারি হওয়া কিংবা আইন আকারে পাশ হয়ে আসা, সেটি সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এবং সেই সিদ্ধান্ত না হওয়ার ফলে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে বলে শিক্ষার্থীরা মনে করছেন। এবং তারা মনে করছেন আসলে সামনে যে নির্বাচনকালীন বিভিন্ন ব্যস্ততা বেড়ে যেতে পারে, একই সঙ্গে দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরি হতে পারে। কাজেই এই যে শেষ পর্যায়ে অবস্থান করা, আইন হিসেবে পাশ করে দেওয়া বিশ্ববিদ্যালয় হিসেবে, সেটি আর বেশি কালবিলম্ব করা ঠিক হবে না বলে এই শিক্ষার্থীরা মনে করছেন। একই সঙ্গে তারা, যেহেতু ঢাকা কলেজে আমরা আজকেও দেখেছি, গতকালকেও দেখেছি, এই 7 কলেজকে বিশ্ববিদ্যালয় করা না করা নিয়ে 2টি পক্ষের অবস্থান দেখতে পেয়েছি। আজকে সকালেও
আমরা দেখেছি ঢাকা কলেজের কিছু শিক্ষার্থীরা এবং কিছু শিক্ষক তারা এই বিশ্ববিদ্যালয় না হওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন, এমনকি আরেকটি অংশ বিশ্ববিদ্যালয় হওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। কাজে এটিকে আরও বেশি ঘোলাটে পরিস্থিতি যাতে না তৈরি করা হয়, এটিকে আরও বেশি কাল বিলম্ব করে যেটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে গত 26 মার্চ সেটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই শিক্ষার্থীরা আজকের এই চূড়ান্ত পর্যায়ে রাস্তায় নেমেছেন এবং তারা আসলে দফায় দফায় কয়েকটি দফা উত্থাপন করলেও চূড়ান্তভাবে তারা মনে করছেন আজকে তাদের দফা মূলত একটি, এবং সেই দফা মূলত বিশ্ববিদ্যালয় আইন যে পাশ করা সেটি। এবং আপনি জানেন যে আসলে বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে একটি আইন পাশ করতে হয়। কাজেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সেটিকে আইন আকারে পাশ করার পরেই শিক্ষার্থীরা ঘরে ফিরবেন, পাঠকক্ষে ফিরবেন, পড়ার টেবিলে ফিরবেন। তার আগ মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত তারা বলছেন তারা সংগ্রাম চালিয়ে যাবেন। তবে রওশন, শেষ কথা এখানেই নয়, বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধিরা আমাদেরকে কি জানান সেদিকেও আমরা খুব নজর রাখছি। সেখানে নিশ্চয়ই আপনাকে পরবর্তী আবারও জানানোর চেষ্টা করব। রওশন। 7 কলেজের শিক্ষার্থীদের কর্মসূচির খবর জানাতে শিক্ষা ভবনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। চাকসু নির্বাচনের আর মাত্র একদিন বাকি থাকলেও সংখ্যা যেন কাটছে না প্রার্থীদের। বিশেষ করে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে অনেকের মনেই রয়েছে প্রশ্ন। আবার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেল পদ্ধতিতে ব্যালটের ব্যবস্থা করতে না পারাকেও কমিশনের ব্যর্থতা হিসেবে দেখছেন অনেকে। এমত অবস্থায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কুইক রেসপন্স টিম গঠনের দাবি জানিয়েছে ছাত্র শিবিরের প্যানেল। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব রহমান। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা সকাল থেকেই ক্যাম্পাসের মূল প্রবেশ পথে অবস্থান নিয়ে লিফলেট বিতরণ করেন তারা। সোমবার রাত 10টায় শেষ হচ্ছে প্রচারণা, তবে এখনও কাটেনি শঙ্কা। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন কোনো প্রার্থী। শেষ পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা আছে সে শঙ্কাও। আমাদের প্রশাসন দেখে থাকবেন একপাক্ষিক এবং কিছু দলের পক্ষ নিয়ে অনেক সময় হচ্ছে কি তাদের কার্যকলাপগুলো পরিচালনা করে আসছে, এবং সেখানে হচ্ছে আমরা খুবই শঙ্কিত যে আমাদের এই ইলেকশনটা কি একেবারে ফেয়ার হবে কিনা এবং লেভেল প্লেইং গ্রাউন্ডে থাকবে কিনা। এই সংখ্যা থাকতো না যে নির্বাচনে কোনো ধরনের কারচুপি হচ্ছে অথবা এই বিষয়গুলো, সেই বিষয়গুলোতে প্রশাসনের আরেকটু জোরদার অবস্থান আমরা আশা করছিলাম। এরই মাঝে প্রচারণার কাজ গুছিয়ে এনেছেন 9 শতাধিক প্রার্থী। এখন কেবল ভোটের অপেক্ষা। 5টি অনুষদকে কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে ম্যাজিস্ট্রেট। তবুও আশ্বস্ত হতে পারছেন না বহু প্রার্থী। স্টুডেন্টরা ছাত্রদলকে পছন্দ করে, তবে যদি কোনো ধরনের অনিরাপদ বা ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে ইনশাল্লাহ ছাত্রদল পাস করবে। ওনারা প্রাণপণ চেষ্টা করছেন, আমরাও প্রাণপণ চেষ্টা করছি একটি সুন্দর নির্বাচন ক্যাম্পাসে চাকসু নির্বাচনের মাধ্যমে ভালো একটা নেতৃত্ব আসার জন্য। ইমার্জেন্সি রেসপন্স টিম। এদিকে দুপুরে নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। নির্বাচনে আইন ভঙ্গ ও বিশৃঙ্খলাকারীদের শাস্তির আওতায় আনতে কুইক রেসপন্স টিম মোতায়েনের দাবি জানায় তারা। প্রায় 2300 একরের ক্যাম্পাস, এখানে অনেক জায়গায় বাউন্ডারি নেই, পাহাড় পর্বত ঘেরা। তো আমরা বলতে চেয়েছি যে বিভিন্ন জন চাইলে খুব সহজে কিন্তু অনুপ্রবেশ করতে পারবে, এই জায়গাটা যেন কোনোভাবেই সুযোগ না পায়। আমরা চাই আমরা যেই ডেটে ভোট দিব সেই ডেটেই ভোট গণনা শেষ করে রেজাল্ট পাবলিশ হতে হবে। 15 অক্টোবর নির্বাচনে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন। প্রায় 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রায় 27,500 ভোটার ভোট দেবেন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এদিকে বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাকসু নির্বাচনে প্রচারে যুক্ত হয়েছে ভিন্ন মাত্রা। গান বাজনা, প্ল্যাকার্ড, লিফলেটে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন অনেক প্রার্থীরা। ছাত্রদল, শিবির সহ সব প্যানেলের প্রার্থীদের মাঝে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস। আবাসন সংকট নিরসন এবং অভ্যন্তরীণ যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ ছাত্র বান্ধব ক্যাম্পাসের প্রত্যাশা নতুন ভোটারদের। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশনও। সাজিব আহমেদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। ঠিক তেমনিভাবে কখনো 2024-25 শিক্ষাবর্ষের নবীন বরণে সরগরম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন। প্রায় 5000 শিক্ষার্থীদের এই মিলন মেলা আরও প্রাণবন্ত হয়ে ওঠে রাকসুকে ঘিরে। প্রত্যেকে নতুন ভোটার হওয়ায় প্রার্থীদের মধ্যে দেখা দেয় বাড়তি উচ্ছ্বাস। বড় সংখ্যক ভোটারদের উপস্থিতি কাজে লাগাতে তারা ভিড় করেন মিলনায়তনের সামনে। লিফলেট, প্ল্যাকার্ড সহ গানে গানে চালানো হয় প্রচারণা। টুকিটাকি প্রকৌশল চত্বর, একাডেমিক ভবনের সামনের রাস্তা জুড়েই প্রার্থীদের সরব উপস্থিতি।
প্রচারণা শুরুর দিন থেকে আমরা শিক্ষার্থীদের দ্বারা দাঁড়িয়ে গিয়েছি। হলপাড়া, একাডেমি ভবন, আমতলা, জামতলা, সর্বোচ্চ সব জায়গায় আমরা বিচরণ করেছি। শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়ে আমরা আমাদের প্রচারণা অব্যাহত রেখেছি। যেই জায়গাগুলোতে আমাদের পৌঁছানো হয়নি সেই জায়গাগুলোতে আমরা কাজ করার চেষ্টা করছি। আগামীকাল আমাদের নির্বাচন প্রচারণার শেষ দিন এবং আজ ফার্স্ট ইয়ারের নবীনবরণ হচ্ছে, সেখানে কিন্তু সেই উৎসবের একটা আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে এবং সেখানে কিন্তু আমরাও সামিল হতে সকল প্রার্থী এখানে চলে এসেছি। ক্যাম্পাসের আবাসন সংকট, অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলে ধরেন নতুন ভোটাররা। আবাসিক হলগুলো পেতে অনেক দেরি হয়, সেই হিসেবে আমরা যাতে তাড়াতাড়ি পাই। আবার হচ্ছে রাস্তাঘাটেরও অনেক সমস্যা আছে, আমাদের চারুকলার ওদিকে রিপেয়ারের খুবই প্রয়োজন। আমাদের যে রাস্তাটা অনেক খারাপ, আমরা যাইতে পারি না, আবার বৃষ্টির সময় আসছে যে কাদর মধ্যে হাঁটতে হয়। তো এগুলো যারা একটু দেখবে, আমাদের সুযোগ সুবিধা, আমাদের কথাবার্তা শুনবে। এমন প্রার্থী চাই যারা সবসময় স্টুডেন্টদের পক্ষে থাকবে, স্টুডেন্টদের পক্ষে কথা বলবে এবং স্টুডেন্টদের যে সকল সমস্যাগুলো আছে সেগুলো সমাধানে শিক্ষার্থীদের পাশে সবসময় থাকবে। মঙ্গলবার শেষ হচ্ছে রাকসুর প্রচারণা। এরই মধ্যে নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। সবাই দায়িত্বশীল আচরণ করছেন এবং সবার ভিতরে একটা সহমর্মিতা, সহযোগিতার মনোভাবও দেখতে পাচ্ছি। ভিতরে তো আমাদের পুলিশ ফোর্স থাকবেই, সাদা পোশাকে এবং ইউনিফর্ম নিয়ে তারা থাকবেন। আর সেই সাথে গোয়েন্দা সংস্থার যারা আছেন তারাও থাকবেন। আর বিজিবি এবং সামরিক বাহিনী তাদেরকেও আমরা, তাদের সাথেও আমাদের যোগাযোগ আছে আর কি। প্রয়োজন পড়লে যেন তারা খুব তাড়াতাড়ি এখানে আসতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা করছি। 17টি হলের জন্য 9টি ভবনে 17টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। শুরু হয়েছে 990টি বুথ তৈরির কাজ। ব্যালট পেপার হিসেবে ওএমআর শিট ব্যবহার করার পর তা গণনার জন্য ঢাকা থেকে আনা হয়েছে 6টি মেশিন। কারো কোনো এজেন্ট বা আমাদের পোলিং অফিসারদের যদি কোনো হয় তাহলে ওখানে বারকোড আছে, কিউআর কোড আছে, সেই কোড স্ক্যান করে তার এডিশনাল তথ্য আছে ওখানে, সেগুলো জিজ্ঞেস করলে সে যদি ঠিকমতো উত্তর দিতে পারে তাহলে সে ভোট দিতে পারবে, তা নাহলে সে পারবে না ভোট দিতে। মঙ্গলবার রাত 12টায় শেষ হচ্ছে প্রচারণা। ভোট গ্রহণ করা হবে 16 অক্টোবর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 28,901 জন ভোটারের ভোট গণনার জন্য অন্তত 15 ঘন্টা সময় লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এখন রাজশাহী। ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিষয় না, আমাদের যেটা বক্তব্য হচ্ছে, যখন কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে তখন যখনই এই পরোয়ানাটাকে তামিল করা হবে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন এটা পরোয়ানাটা তামিল করবেন, কাউকে গ্রেপ্তার করবেন, তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। আদালতে আনার পরে আদালত যদি ফার্দার অর্ডার দিয়ে বলেন তাকে কারাগারে পাঠানো হোক, তখন কারাগার বলতে সেটা কেন্দ্রীয় কারাগার হতে পারে, সেটা জাতীয় সংসদ ভবনের মধ্যেও হতে পারে, এমপি হোস্টেল হতে পারে, বা অন্য কোনো জায়গাকেও যদি সরকার কারাগার ঘোষণা করেন সেই জায়গায় পাঠানো যেতে পারে, কিন্তু সেটা জেল বা কারাগার হিসেবে গণ্য হবে। সুতরাং কোন জায়গাকে কারাগার করা হচ্ছে এইটা প্রসিকিউশনের বা তদন্ত সংস্থার আমাদের বিবেচ্য বিষয় নয়। আমাদের বিবেচ্য বিষয় হচ্ছে আইন অনুযায়ী কাজটা করতে হবে, যে আসামিকে গ্রেপ্তার যদি করা হয়, করা মাত্রই উইদিন 24 আওয়ার্স তাকে আদালতে আনতে হবে। এটা হচ্ছে মুদ্রা কথা। সেটা সংবিধানে যেমন আছে, আইসিটির আইনে আছে, সিআরপিসিতে আছে, যে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে উইদিন 24 আওয়ার্স। তারপরে আদালত যেখানে তাকে রাখতে বলবেন সেখানে রাখবেন। যে কোনো মানুষকেই গ্রেপ্তার করা যাবে। আইনের দৃষ্টিতে পুলিশ, অপুলিশ, আর্মি, সিভিলিয়ান বলে কোনো জিনিস নেই। আইনে হচ্ছে একজন ব্যক্তি, নাগরিক, একটা মানুষ। আইন সবসময় ব্যক্তিকে বিবেচনা করবে। সেই ব্যক্তির গায়ে কত দামি পোশাক আছে অথবা সে বস্ত্রহীন কিনা এইটা আইন দেখবে না। আইন দেখবে কেবলমাত্র মানুষ, এবং প্রত্যেক মানুষ আইনের দৃষ্টিতে সমান। এখানে কারো উঁচু মর্যাদা, কারো নিচু মর্যাদা, কাউকে ইল ট্রিটমেন্ট দেওয়া, কার জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ এখানে নেই। সব সময় আইনের, আমাদের কনস্টিটিউশনের অর্থাৎ আইনের শাসনের মূল কথাই হচ্ছে আইনের দৃষ্টিতে প্রত্যেক মানুষ সমান। সুতরাং বাংলাদেশের একজন বস্ত্রহীন রাস্তায় বাস করা মানুষের যেমন যার অধিকার যতটুকু, ঠিক একইভাবে কেউ যদি ইউনিফর্ম থাকেন, কেউ যদি আরও দামি পোশাক পরিহিত থাকেন, তার মর্যাদাও সেই। সবাইকে আইনের কাছে আসতে হবে। মানবতা বিরোধী অপরাধ মামলার সবশেষ পরিস্থিতি জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন, কথা বলছিলেন চিফ প্রসিকিউশন তাজুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।
চাকরি জাতীয়করণ, মূল বেতনের 20% বাড়ি ভাড়া দেয়া সহ 3 দফা দাবি এবং কর্মসূচিতে পুলিশের বাধার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী বাইজিদ সাদ। সাদ, জানাবেন যে শিক্ষকদের এই সমস্যার সমাধানে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ আপনার নজরে পড়েছে কিনা, আর শিক্ষকরা এই কর্মসূচি আর কতক্ষণ নাগাদ চালাবে বলেছেন? রোশন, এখন পর্যন্ত কর্তৃপক্ষ আসেনি, তবে কিছুক্ষণ আগে রাজনৈতিক কয়েকটি দল এখানে এসেছিল। বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির এখানে এসেছিলেন, অধ্যাপক মুজিবুর রহমান। তিনি শিক্ষকদের যে 3 দফা দাবি সেটির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন এবং বলেছেন যে আগামী নির্বাচনে শিক্ষকরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তারা এখানে প্রিজাইডিং অফিসার থাকবেন। তো সেই হিসেবে এই নির্বাচনের আগেই শিক্ষকদের যেসব দাবি দেওয়া আছে সেগুলো যেন মেনে নেওয়া হয়, সেই দাবিটি তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে সরকারের কাছে যেন এই শিক্ষকদের দাবি দেওয়া যাতে মেনে নেয় সেটির জন্য তারা যেন বসেন, সেই দাবি জানিয়েছেন। এখানে এসেছিলেন ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এসেছিলেন, তিনিও কিন্তু শিক্ষকদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। তিনি বলেছেন যে শিক্ষকরা দেশ গড়ার হাতিয়ার, তাদের যে দাবি দেওয়া আছে সেটি অবশ্যই অনতিবিলম্বে মেনে নিতে হবে, সেই দাবি কিন্তু তিনি জানিয়েছেন। সেই সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা এসেছেন, খেলাফত মজলিসের নেতারা এসেছেন, তারাও কিন্তু একাত্মতা পোষণ করেছেন। মূলত শিক্ষকদের যে 3 দফা দাবি সেটি হচ্ছে মূল বেতনের 20% বাড়ি ভাড়া প্রদান এবং তার পাশাপাশি 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা প্রদানের জন্য কিন্তু তারা তাদের যে দাবি সেটির জন্য কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল প্রেস ক্লাবে তারা যখন তাদের 3 দফা দাবি আদায়ের জন্য মূলত আন্দোলন করছিলেন, ঠিক সেই সময় পুলিশ তাদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, তাদের জলকামান সহকারে তাদের লাঠিচার্জ করা হয়। সেটির প্রতিবাদ, অর্থাৎ সেই সময় কিন্তু 4-5 জন শিক্ষক আহত হয়েছিলেন, কয়েকজনকে আটক করা হয়, যদিও পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু তাদের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেটির প্রতিবাদে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল রাত থেকে আজ সারাদিন কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই পাশাপাশি তারা কিন্তু কর্মবিরতিতে আছেন, অর্থাৎ বাংলাদেশের সারা দেশেরই 30,000 শিক্ষা প্রতিষ্ঠানে এই মুহূর্তে শিক্ষা পাঠদান অর্থাৎ পাঠদান কিন্তু বন্ধ রয়েছে। শিক্ষকরা সবাই এখানে এসে জড়ো হয়েছেন, তারা আজকে অনেক স্কুলে গিয়েছেন কিন্তু তারা পাঠদান করেননি। তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে এখানে অবস্থান করবেন এবং দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের যে চলমান আন্দোলন সেটি কিন্তু চলতে থাকবে। এই ছিল আমার কাছে সবশেষ। এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচির সবশেষ খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন বাইজিদ সাদ। সরকারি প্রাথমিক স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগের কার্যক্রম নিয়ে পর্যালোচনা করছে সরকার, একথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ। সচিবালয় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের ব্যাপারে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের দাবির পরিপ্রেক্ষিতেই প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করছে। সরকার সুষ্ঠু নির্বাচন দিতে প্রস্তুত আছে বলেও জানিয়ে ধর্ম উপদেষ্টা জানান, তারা টাকা লুট করেনি, যে কারণে পালানোর কোনো প্রয়োজনীয়তা নেই, সেফ এক্সিটেরও দরকার নেই। তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনকারীদের সাথে সরকারের কোনো দূরত্ব নেই, যথাসময়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। ধর্ম উপদেষ্টা আরও জানান, 990 হজ এজেন্সির প্রায় 38 কোটি টাকা হজ ওমরা খাতে অব্যবহৃত ছিল, যা ফেরত দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত 60,000 জন হজে যেতে নিবন্ধন করেছেন। বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে এটা বিবেচনা করছে, কি করা যায়? হেফাজতের দাবি বা বিভিন্ন ইসলামিক দলের দাবির ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এটা বিবেচনা করছে কি করা যায়। এখন যে সঙ্গীত শিক্ষা বাতিল, এটা তো আমি ওনার মন্ত্রণালয়ের কথা আমি বলার তো সমীচীন নয়। উনি বললেন যে এটা এখন আর হচ্ছে না, এখন আমরা এই বিষয়ে আর অগ্রসর হচ্ছি না।
এদিকে অভিভাবকদের মতামত না নিয়ে প্রাথমিক শিক্ষায় গান বাজনা চাপিয়ে দেওয়া হয়েছে, যা ষড়যন্ত্রমূলক এবং ইসলাম বিরোধী পদক্ষেপ বলে মনে করে হেফাজত ইসলাম। অবিলম্বে এই গেজেট বাতিল করে গণদাবি অনুযায়ী ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা প্রণয়ন করার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, শহীদ আবরার ফাহাদ হত্যা এবং পিলখানা ট্র্যাজেডি স্মরণে নতুন দুটি জাতীয় দিবস করা হলেও 5 মের গণহত্যার দিনকে জাতীয় দিবস ঘোষণা করা হয়নি। সরকারের ভিতর ঘাপটি মেরে থাকা একটি সেকুলার চক্র আলেম ওলামা এবং ধর্মপ্রাণ জনতার ত্যাগ তিতিক্ষাকে জাতীয় জীবনে স্থান দিতে চায় না। বক্তারা বলেন, কঠোর আইন না থাকায় একের পর এক কোরআন এবং ধর্ম অবমাননার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ পাচ্ছে। এর বিচার না করলে ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত আইন হাতে তুলে নেওয়ার ঝুঁকিও বাড়বে বলে মনে করেন তারা। এ সময় হেফাজত নেতা মামুনুল হক বলেন, দলীয় রাজনীতির সাথে হেফাজতের কোনো সম্পর্ক নেই। নির্বাচন নিয়ে হেফাজত আমিরের বক্তব্য একেবারে ব্যক্তিগত। বাংলাদেশের আম তৌহিদি জনতা গান বাজনার শিক্ষক চায় না, অতএব সেই গান বাজনার শিক্ষক নিয়োগ আইন প্রত্যাহার করতে হবে। প্রাথমিক স্কুলে এবং হাই স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন। কাজেই তারা তাদের যার যার দলীয় পরিচয়ে, রাজনৈতিক দলীয় পরিচয়ে তারা রাজনীতি করেন। তাদের রাজনৈতিক বক্তব্য, তাদের রাজনৈতিক এজেন্ডা, তাদের রাজনৈতিক কর্মসূচি এটা কখনোই হেফাজত ওন করবে না। অনিবন্ধিত এবং অনুমোদনহীন ব্যক্তিরা বিগত নির্বাচনে আওয়ামী লীগের ভোট কারচুপির সহযোগিতা করেছিল বলে মন্তব্য করেন আনসারের উপমহাপরিচালক কর্নেল ফয়সাল আহমেদ ভূঁইয়া। সংবাদ সম্মেলন করে আনসারের পক্ষ থেকে জানানো হয়, আগামী নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রয়েছে আনসার সদস্যরা। ইতিমধ্যে 45,000 ভোট কেন্দ্রের জন্য 5,85,000 কর্মী প্রস্তুত করেছে আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ইতিমধ্যে আনসারের প্রশিক্ষণের জন্য সরকারের কাছে যাওয়া বাজেট কিছুটা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। প্রশিক্ষণ পাওয়া আনসার এবং গ্রাম পুলিশ সদস্যদের স্থানীয় সরকার নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনেক অনিবন্ধিত এবং প্রশিক্ষণবিহীন লোক নিয়োজিত হয়েছিল, যেখানে হয়তো মাঠ পর্যায়ে বেশ কিছু অনিয়ম হয়েছিল। আমরা দৃঢ়ভাবে আশাবাদী আমাদের প্রশিক্ষণরত সদস্য এবং নিবন্ধিত সদস্যই নিয়োজিত হবে। কোনোভাবেই যেন কোনো অননুমোদিত বা কোনো ধরনের কোনো সন্দেহজনক কোনো ব্যক্তি যেন নিয়োজিত না হতে পারে, এটা আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করব। ভুটান ছোট দেশ হলেও পর্যটন খাতকে এগিয়ে নিতে বাংলাদেশের সাথে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত দাশকার মাহমুদুরজি। সকালে স্কাটন রোডে বিচ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে রাষ্ট্রদূত বলেন, পর্যটন ছাড়াও বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য এবং কূটনৈতিক ক্ষেত্রে একত্রে কাজের সুযোগ রয়েছে। বাংলাদেশের সঙ্গে অনেক মিল রয়েছে জানিয়ে সাংস্কৃতিক বিনিময়ে জোর দেন তিনি। সাবেক পররাষ্ট্র সচিব মাশফি বিনতে সামস বলেন, ভুটানের সঙ্গে রপ্তানি, জলবিদ্যুৎ, বাণিজ্যিক ইস্যু নিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। দেশটিতে চিকিৎসা খাতেও বাংলাদেশিদের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। Today we have the private sector actually participating. So that means that although there may be a few challenges here and there, they continue to export. So I would like to then assume that trade between Bangladesh and Bhutan is relatively smooth as far as I can see. This agreement for the transit transport and the protocol will come into full effect. You will see that Chilmari will be a very vibrant port between Bangladesh and Bhutan. উদ্ভাবন কেন্দ্রিক প্রবৃত্তির ব্যাখ্যা দিয়ে চলতি বছর অর্থনীতিতে নোবেল জিতলেন 3 গবেষক, জোয়েল মকির, ফিলিপ আগিয়ন এবং পিটার হাউইট। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি বিবৃতিতে জানায়, টেকসই উন্নয়নকে যেনতেনভাবে নেওয়া যাবে না, সেটাই আমাদের শিখিয়েছেন এই 3 গবেষক।
অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং স্থবিরতা মানব ইতিহাসে নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় 2025 সালে অর্থনীতিতে নোবেলজয়ী ত্রয়ীর গবেষণা দেখিয়ে দিয়েছে যে অবশ্যই অব্যাহত প্রবৃদ্ধির হুমকি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং প্রতিরোধ করতে হবে। যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক মকির এবং ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক হাউইট, প্যারিসের কলেজ ডি ফ্রান্স আর যুক্তরাজ্যে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সে অধ্যাপনা করেন অঘিয়ন। বিশ্বের সর্বোচ্চ সম্মাননার পাশাপাশি পুরস্কার হিসেবে 1,10,00,000 সুইডিশ ক্রোনার আর পদক পাবেন বিজয়ীরা। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী জীবিত 20 ইসরায়েলি জিম্মিকেই মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে প্রায় 2,000 ফিলিস্তিনি বন্দীকে ধাপে ধাপে মুক্তি দিচ্ছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে স্বজনদের অপেক্ষায় শত শত ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলি পার্লামেন্টে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই মিশরের শান্তি সম্মেলনে অংশ নেবেন তিনি, যদিও এই সম্মেলনে উপস্থিত থাকছেন নেতানিয়াহু। বিস্তারিত জানাচ্ছেন সতীর্থ কর্মকার। টানা 2 বছরের সংঘাত, একটি স্বাধীন ভূখণ্ডের জন্য 67,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি, কখনো বুলেট বোমা, আবার কখনো ক্ষুধার সঙ্গে লড়াই। ইসরায়েলি আগ্রাসনের জেরে কয়েক প্রজন্ম পিছিয়ে গেছে গাজার সভ্যতা, ধ্বংস হয়ে গেছে গোটা নগরী। অবশেষে থেমেছে সেই সংঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। এরই মধ্যে গাজার নির্দিষ্ট সীমা থেকে সৈন্য প্রত্যাহার করেছে আইডিএফ। অস্ত্রবিরতি কার্যকরের ধারাবাহিকতায় জিম্মি ও বন্দি বিনিময় শুরু করেছে ইসরায়েল ও হামাস। এদিন স্থানীয় সময় সকাল 8টার কিছু পরে ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির চুক্তি অনুসারে সব জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। পরিচয় শনাক্তের পর তাদের নেওয়া হয় দক্ষিণ ইসরায়েলের একটি সেনাঘাঁটিতে। বিপরীতে ইসরায়েলি কারাগারে আটক 1,900 ফিলিস্তিনি বন্দীকে রেহাই করার প্রস্তুতি শেষ করেছে ইসরায়েল। হামাসের কাছে হস্তান্তর করা হয়েছে মুক্তি পেতে যাওয়া বন্দীদের তালিকাও। জিম্মি বন্দি বিনিময় ছাড়াও আজ গাজা ইস্যুতে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে মিশরে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ ও ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে পর্যটন নগরী শার্ম আল শেখে অনুষ্ঠিতব্য এই শান্তি সম্মেলনে অংশ নেবেন অন্তত 27টি দেশের শীর্ষ পর্যায়ের নেতারা। ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য, স্পেন, ইতালি, জর্ডান, কুয়েত, বাহরাইন, ইন্দোনেশিয়া, আজারবাইজান, জার্মানি, গ্রিস, আর্মেনিয়া, হাঙ্গেরি, পাকিস্তান, কানাডা, নরওয়ে ও ইরাকের সরকার এবং রাষ্ট্রপ্রধান ছাড়াও শান্তি সম্মেলনে উপস্থিত থাকবেন ইউরোপীয় কাউন্সিল, জাতিসংঘ ও আরব লীগের নেতারা। মিশরে শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগে ইসরায়েল পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট। বেন গুরিয়ন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বেন গুরিয়ন থেকে জেরুজালেম যাওয়ার পথে জিম্মি বিনিময় প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিংয়ে নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের একাধিক গণমাধ্যম বলছে, হামাস ও ইসরায়েল ইতিমধ্যে যে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হয়েছে, আজ তাতে স্বাক্ষর করতে পারেন ট্রাম্প। ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে বিমানবন্দরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, গাজায় যুদ্ধের অবসান হয়েছে। তিনি আশা করেন মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফেরত আসবে। এ সময় মিশরে শান্তি সম্মেলন নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে জিম্মিদের ফিরিয়ে আনতে পারার বিষয়টিকে ইসরায়েলের অর্জন হিসেবেই দেখছেন দেশটির প্রধানমন্ত্রী। আজকের দিন ইসরায়েলের জন্য একটি ঐতিহাসিক দিন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন নেতানিয়াহু। এদিকে জিম্মি বিনিময় উপলক্ষে রোববার মধ্যরাত থেকেই ইসরায়েলের রাজধানী তেল আবিবের হস্টেস স্কয়ারে জড়ো হতে শুরু করেছেন দেশটির সাধারণ মানুষ। গাজায় যুদ্ধ শুরুর পর জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে নিয়মিত এই স্কয়ারে বিক্ষোভ করেছেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছে এখন বিকেল। তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গুমের মামলায় হেফাজতে থাকা কর্মকর্তাদের জন্য ঢাকা সেনানিবাসের এমইএস-এর একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। পিআর নিয়ে আন্দোলন উদ্বেগজনক, বললেন মির্জা ফখরুল। শর্ত ছাড়াই নির্বাচনে যাবে এনসিপি। নভেম্বরে গণভোট চায় জামায়াত, জানালো ইসিকে। গণজাগরণ মঞ্চ তৈরি করে বিচার বিভাগের নিয়ন্ত্রণে নিয়েছিল শেখ হাসিনা সরকার। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, সহায়তাকারী বিচারকদের করা হয় পুরস্কৃত।
চাকরি জাতীয়করণ এবং পুলিশি হামলার প্রতিবাদে সারা দেশে এমপিও শিক্ষকদের কর্মবিরতি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা। এবং যুদ্ধবিরতির শর্ত মেনে 20 ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর করল হামাস। মুক্তির অপেক্ষায় 1900 ফিলিস্তিনি। তেল আবিবে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল এখন বিকেলের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।